নমস্কার বন্ধুরা, আজই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। গণেশ চতুর্থীর এই যে দিনটা, এই দিনটাই কি শুধু আমরা পালন করব, না আগামী অনেকগুলো দিন পালন করতে পারি? কেন? সারা বছর ধরেই তো গণেশকে পুজো করতে পারি আমরা আমাদের বাড়িতে রেখে। কিন্তু গণেশ পুজোর যে বিধি নিয়ম, অনেক মানুষই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে কিভাবে সেই বিধি নিয়মকে পালন করবেন। অ্যাকচুয়ালি গণেশ চতুর্থীর দ্বারাই কিন্তু একেবারে আমাদের এই উৎসবের সূচনা হয়। আমরা জানি ভগবান শিবই কিন্তু ঠিক করে দিয়েছিলেন প্রথম পূজ্য যে সেই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে নিয়ে সে আসে, মর্তে আসে এবং সবাইকে আশীর্বাদ এবং সমস্ত কিছু আর্থিক দিক থেকে, বুদ্ধির দিক থেকে, বিদ্যার দিক থেকে সমস্ত কিছু বিতরণ করে আবার সে কিন্তু কৈলাসে ফিরে যায়। এই ১০টা দিন গণেশ চতুর্থী খুব ভালোভাবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উদযাপন হয়। শুধু ভারতবর্ষে কেন, বিশ্বের যে যে জায়গায় আমরা ভারতীয়রা রয়েছি সব জায়গাতেই কিন্তু গণেশের পুজো আমরা করে থাকি। তবে কিছু বিধি নিয়ম আছে, অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু মেনে তবে কিন্তু পুজো করতে হয়। গণেশ পুজো খুব সাধারণ ব্যাপার, খুব অল্পতেই কিন্তু বেশ সন্তুষ্ট হয়ে যায় গণেশ। কিরকম ভাবে? যেমন হচ্ছে সামান্য একটু দুব্বা দিয়ে, দুধ দিয়ে এবং তার সাথে সাথে যদি একটু মিষ্টি দিয়ে আপনি পুজো করতে পারেন তাতেই সে খুশি। দুব্বা দেওয়ার নিয়ম হচ্ছে, দূর্বা ঘাস আমাদের লাগে ২১টা। একটা দূর্বার মধ্যে ৩টে শীষ থাকে, সেই রকম ৩টে শীষওয়ালা টোটাল ২১টা দূর্বা কিন্তু আমাদের লাগবে গণেশ পুজোর জন্য। এবং কিছুটা দুধ লাগবে এবং তার সাথে কিন্তু অবশ্যই আমাদের লাগবে, কি লাগবে? সেটা হচ্ছে মিষ্টি। লাড্ডু বা মোদক এই ধরনের মিষ্টি কিন্তু গণেশ ভীষণ পছন্দ করে। গণেশ যে শুধু খেতে পছন্দ করে তা নয়, গণেশ কিন্তু রান্নাও করতে পারতো খুব ভালো। সেটা আমরা শিব পুরাণ থেকে কিন্তু পেয়ে এসেছি। আর বুদ্ধিতে, বুদ্ধিতে তো সে সাংঘাতিক। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে সমস্ত বাধাকে দূর করা। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি যখনই হার্ডলসের মধ্যে পড়ছেন, যখনই অজানা অদৃশ্য অবস্ট্যাকেল আপনার সামনে চলে আসছে, সেগুলোকে কাটাবার জন্য কিন্তু অবশ্যই স্মরণ করুন সিদ্ধিদাতা গণেশের। সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। এটাতে আমি অবশ্যই আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে দিই কি ধরনের গণেশ বাড়িতে রাখা উচিত। আপনি যখন গণেশের পুজো করবেন, বাড়িতে যখন গণেশকে স্থাপন করবেন, স্ট্যান্ডিং অবস্থায়, অর্থাৎ স্ট্যান্ডিং পজিশন মানে দাঁড়ানো অবস্থায় গণেশ কিন্তু কখনো বাড়িতে রাখবেন না। গণেশ বসে থাকে মূলাধার চক্রের ওপর। আমাদের যে শরীরের ৭টা চক্র আছে, সেই চক্রের একদম অন্তিম চক্র হচ্ছে মূলাধার চক্র। সেই অন্তিম চক্র হচ্ছে আমাদের একদম প্রথম চক্র বা মানে অন্তিম যেদিক থেকেই শুরু করুন না কেন, সে সহস্রার চক্র দিয়ে শুরু করুন কি আপনি মূলাধার চক্র দিয়ে শুরু করুন, সেই মূলাধার চক্র অর্থাৎ ফার্স্ট যে চক্রটা, সেই চক্রের জায়গায় কিন্তু বসে থাকেন ললিতাসনে গণেশজি। অর্থাৎ গণেশ বসে থাকেন ললিতাসনে, পদ্মাসনে বা ললিতাসনে তিনি কিন্তু বসে থাকেন মূলাধার চক্রের ওপর। এক হাতে সবাইকে যেরকম আশীর্বাদ করছেন, বীজমালা নিয়ে রয়েছেন, আর এক হাতে কিন্তু কুঠার রয়েছে, একটা এক্স রয়েছে। সেই কুঠার কিন্তু ডিস্ট্রাকশনের প্রতীক। আমরা জানি যে কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে যেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে গণেশ যেরকম সমস্ত রাক্ষসকুল থেকে দেবতাগণকে বাঁচিয়েও ছিল, ঠিক যেরকম জলন্ধরের সাথে যুদ্ধেও নেমেছিল, সেই রকম বুদ্ধি করে রাবণকেও কিন্তু বুদ্ধির যুদ্ধে কিন্তু পরাস্ত করেছিল। ভগবান শিবের যে জ্যোতির্লিঙ্গ, সে কিন্তু কোনোভাবেই কিন্তু সে লঙ্কায় নিয়ে যেতে দেয়নি। সেই গল্পও কিন্তু আমরা পুরাণ শাস্ত্রে পেয়েছিলাম। যাই হোক, গণেশের তো অনেক গল্প আছে, কিন্তু আপনি কি বাড়িতে গণেশ রাখতে পারেন? অবশ্যই রাখতে পারেন। এবং সেই গণেশ কিন্তু সবসময় স্থিত অবস্থায় বা বসে থাকবে। গণেশের সুর, যেটা নিয়ে প্রতিটা মানুষের প্রচুর আলোচনা থাকে। এমনিতে আমরা যখন বাঙালিরা পুজো করি, পয়লা বৈশাখ অর্থাৎ আমাদের যখন হালখাতা করা হয় বা বছরের বাংলা বছরের সূত্র হয়, তখন আমরা লক্ষ্মী এবং গণেশের পুজো করি। লক্ষ্মী গণেশ অর্থাৎ একজন দেবেন আমাদেরকে সিদ্ধি, বিঘ্নহর্তা এবং তার সাথে মহালক্ষ্মীর আশীর্বাদ, লক্ষ্মীর আশীর্বাদ। অর্থাৎ মা লক্ষ্মী ভীষণ চঞ্চল, সে কিন্তু অবশ্যই গণেশের সাথে থেকে আমাদেরকে সমস্ত কিছু অর্থ সম্পত্তিতে সারাটা বছর আমাদেরকে ভরিয়ে রাখবে। কিন্তু গণেশের সুর নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে, যে গণেশ কিরকম ধরনের রাখবো, কখনো তো তার সুর ডান দিকে, কখনো বাম দিকে থাকে। কি ধরনের সুর গণেশের রাখা উচিত?
অ্যাকচুয়ালি যে সুর বাঁ দিকে থাকে অর্থাৎ বামামুখী গণেশ, এটা হচ্ছে খুব কমন ফর্ম গণেশের, এবং তিনি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট। তিনি শান্তির প্রতীক। আপনার পরিবারের সুখ শান্তি সম্পর্ক সবাইকে ভালো রাখার জন্যই কিন্তু হচ্ছে গণেশকে দরকার। এবং এই গণেশ, বামামুখী গণেশ, আমরা প্রত্যেকটা সাধারণ গৃহবাসী মানুষ প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের বাড়িতে কিন্তু রেখে পুজো করতে পারি। একটু ঘিয়ের প্রদীপ জ্বালানো, মোদক দিয়ে পুজো করা, বুধবার বুধবার করে 21টা দুব্বা দিয়ে পুজো করা, তাতেই তিনি খুব শান্তি পান, খুব খুশি হন এবং বাড়ির প্রত্যেক মেম্বারকে ভীষণভাবে ভালো রাখেন। অ্যাকচুয়ালি মানে গণেশের এই রূপকে বলা হয় দ্য কুলিং এনার্জি অফ মুন। চন্দ্রের যে ঠান্ডা এনার্জি, সেটাই হচ্ছেন বামামুখী গণেশ। একে আদির সাথে তুলনা করা হয়, অর্থাৎ পিঙ্গলা, আদি এবং সুষুম্না, এই তিন যে মূল কাণ্ড আমাদের শরীরের যে ঊর্জা, তার মধ্যে আদি হচ্ছেন অর্থাৎ কুলিং এনার্জি হচ্ছেন বামামুখী গণেশ। তাকে কিন্তু আমরা আমাদের শাস্ত্র হিসেবে বাড়িতে রাখতে পারি। আবার যে গণেশের সুর ডান দিকে আছে, যাকে দক্ষিণামুখী গণেশ বলা হয়, দক্ষিণামুখী গণেশ অর্থাৎ যার সুর ডান দিকে গেছে, এই যে ডান দিকে সুর যাওয়া গণেশ, তিনি কিন্তু ভীষণ স্ট্রিক্ট, তিনি কিন্তু ভয়ঙ্কর রূপে থাকেন এবং তিনি কিন্তু অল্পতে সন্তুষ্টও হন না। তাকে বাড়িতে রাখা মানে কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আপনি রাখতে পারেন, কিন্তু তাকে প্রতিদিন পুজো করতে হবে, তাকে তুষ্ট করতে হবে, এবং তিনি কিন্তু হচ্ছেন সূর্যের ফায়ারি এনার্জি। সূর্যটাই তো পুরো আগুনের গোলক, তার যে সব থেকে পজিটিভ মানে এনার্জি, তিনি হচ্ছেন দক্ষিণামুখী গণেশ, অর্থাৎ হচ্ছেন যার সুর ডান দিকে গেছেন। তিনি কিন্তু ভীষণ স্ট্রিক্ট। আপনি যদি সঠিকভাবে পুজো ঠিকমতো না করতে পারেন, তাকে তুষ্ট না করতে পারেন, আমি এই যা কিছু বলছি সবই কিন্তু পুরাণ মতে বলছি, শাস্ত্র মতে বলছি, তাকে যদি আপনি তুষ্ট করতে যান, তাকে বাড়িতে রেখে কিন্তু প্রতিদিন পুজো করতে হবে, তার যেভাবে পুজোর পদ্ধতি সেইভাবে করতে হবে, তার যে মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং বরাবর আমি আপনাদেরকে বলে এসেছি, মন্ত্র যদি পরিষ্কারভাবে আপনি জানেন তবেই করবেন, না হলে করবেন না। যেমন গণেশের মন্ত্র অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন, খুব সহজ অনেক মন্ত্র আছে গণেশের, তার মধ্যে আপনি খুব সহজেই বলতে পারেন, কিন্তু পরিষ্কার প্রোনাউন্সিয়েশন করবেন। যদি প্রোনাউন্সিয়েশন আপনার সঠিক উচ্চারণ যদি ঠিক না হয়, কোনো মন্ত্রই কাজে দেয় না। ওং গণ গণপতায় নমঃ এই মন্ত্রই বলুন না, তাতেই আমাদের বামামুখী যে গণেশ আছেন তিনি কিন্তু তুষ্ট হবেন। কিন্তু দক্ষিণামুখী গণেশকে রাখতে গেলে কিন্তু আপনাকে সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরমে দেবা সর্বকারেষু সর্বদা। অর্থাৎ উচ্চারণ, মানে সংস্কৃত উচ্চারণ কিন্তু আপনাকে সেইভাবেই করতে হবে। মানে অ্যাকসেন্ট আপনার কিন্তু সঠিক হওয়া চাই, প্রোনাউন্সিয়েশন কিন্তু সঠিক হওয়া চাই। কারণ আমি যেহেতু প্রোগ্রাম মানে অনেকবার বলেছি আপনাদেরকে, মন্ত্র নিয়েও আমার অনেক এপিসোড আগামী দিনে হয়তো আপনারা দেখতে পাবেন আমার এই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলোর মধ্যে, সেখানে বলবো মন্ত্র কিভাবে সায়েন্টিফিক্যালি কাজ করে। যাই হোক, এবার চলে আসি ভালো করে এই গণেশের কথায়। সাধারণত মন্দিরেই স্থাপন করা হয় এই গণেশকে। মন্দির, বিভিন্ন জায়গায় যখন এই গণেশকে রাখা হয়, দক্ষিণামুখী গণেশ, তিনি কিন্তু তাতেই তুষ্ট থাকে। এবার হচ্ছে যার ট্রাঙ্ক অর্থাৎ সুরটা সোজাসুজি থাকে, তিনি কিন্তু হচ্ছেন পঞ্চভূত অর্থাৎ পাঁচটা যে তথ্য রয়েছে তাকে ব্যালেন্স করবার দেবতা। এতটুকু অন্যায় কিন্তু তিনি সহ্য করতে পারেন না। সাধারণত সাধু বা এই ধরনের মানুষ যারা সংসার জীবন থেকে অনেকটা সরে এসেছেন, তারাই এই ধরনের গণেশের কিন্তু পুজো করতে পারেন, আদারওয়াইজ কিন্তু না। তার কারণ এনাকে তুষ্ট করা বড্ড কঠিন ব্যাপার। আমাদের শাস্ত্রে রয়েছে, আমাদের পুরাণে রয়েছে, শিব পুরাণের মধ্যেও গণেশের বিভিন্ন রূপের কথা বলা হয়েছে। তার মধ্যে এই রূপকে বলা হয় সুষুম্নার সাথে যুক্ত, অর্থাৎ আদি হচ্ছে বামামুখী গণেশ, দক্ষিণামুখী গণেশ হচ্ছে পিঙ্গলা, আর সুষুম্না হচ্ছে এই সোজা, যার সুর একেবারে সোজা থাকে, তিনি হচ্ছেন সুষুম্না। অর্থাৎ এই গণেশকে কখনো বাড়িতে রাখার কথা চিন্তাও করবেন না।
রাখবেন না কখনো। আপনি বাড়িতে অনেক গণেশ মূর্তি রাখতে পারেন, আপনার খুব ভালো লাগে রাখতে, ভীষণ ভালো। কিন্তু কখনো দক্ষিণামুখী বা সোজা সুরলা গণেশ কিন্তু রাখবেন না। এটা হচ্ছে পঞ্চভূতের এনার্জিকে ব্যালেন্স করা, এবং সাধারণ মানুষ সাধারণত বাড়ির সমস্ত কাজকর্ম করে বাস্তব জীবনের মধ্যে থেকে এই গণেশকে তুষ্ট কিন্তু করতে পারেন না। ঠিক যেরকম শিবের অঘোরা রূপ, পারবেন সবাই তাকে তুষ্ট করতে। শিবের যেরকম বীরভদ্রের রূপ, শিবের যেরকম কালরাত্রির রূপ, এই যে রূপগুলো রয়েছে, কাল ভৈরবের রূপ, এই যে রূপগুলো রয়েছে, এই রূপগুলোকে তুষ্ট করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তাই লিঙ্গ রূপেই কিন্তু আমরা শিবকে পুজো করে থাকি আমাদের প্রত্যেকের গৃহে, প্রত্যেকের ঘরে। ঠিক সেরকম কিন্তু গণেশের ক্ষেত্রেও তাই। অর্থাৎ যে শান্ত রূপকে আমরা তুষ্ট করতে পারবো তাকেই কিন্তু বাড়িতে রাখবো, কিন্তু স্ট্যান্ডিং অবস্থায় নয়, বসে বসে যখন রয়েছে ললিতা আসনে সেই গণেশকে বাড়িতে রেখে পুজো করব। আশা করি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে গণেশ চতুর্থী নিয়ে এবং গণেশকে কিভাবে রাখবো। আগামী দিনে সামনেই আসছে বিভিন্ন উৎসবের সময়, মহালয়া থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে, এবং তার সাথে সাথে আসছে মা দুর্গার পুজো অর্থাৎ দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের দিন একেবারে প্রতিপদ থেকে শুরু করে একেবারে দশমী তিথি অবধি কি রিচুয়ালস আপনারা করতে পারবেন, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধিকে সারা বছরের জন্য আটকে রাখতে পারবেন মা দুর্গার সাথে সাথে, হ্যাঁ, সেই তার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনাদেরকে ফলো করতে হবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা আপনাদের জন্য কিন্তু এই সময়, বিশেষত এই উৎসবের সময়, এই আনন্দের সময় বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। যারা বিশ্বাস করছেন রিচুয়ালসে, তারা কিন্তু অবশ্যই ফলো করবেন। উপকার অবশ্যই, তার জন্য তো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কিছুটা ধৈর্য, কিছুটা আপনার বিশ্বাস, তার মিলিত ফল কিন্তু হচ্ছে উপকারের জায়গাটা। যাই হোক, অনেক কিছু বললাম। যদি ভালো লাগে এবং যদি আরো তথ্য জানতে চান, আমাকে প্রশ্ন পাঠান, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন কি প্রশ্ন, কি জানতে চাইছেন আপনারা। আমি চেষ্টা করব আগামী এপিসোডগুলোতে তার উত্তর দেওয়ার। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।